প্রিয় দর্শক, আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি, আজও তাই করব। আমাদের সাথে দুইজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে পেয়েছি প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী, সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, সর্বশেষ আমরা বিকালে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। প্রেস উইং থেকে বলা হয়েছে যে এটা সৌজন্য সাক্ষাৎ। আমরা যখন নির্বাচনের কথাবার্তা দেশে হচ্ছে যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হতে পারে বলে এর আগে লন্ডন বৈঠকে ধারণা দেওয়া হয়েছে, সেই প্রেক্ষাপটে এই বৈঠকের তাৎপর্য কি দেখছেন? এর সাথে আমরা আলোচনা করব যদি একটু পরবর্তীতে, যে যখন বর্তমান সিইসি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন, এর আগে আমরা দেখেছি যে দুইজন আগের যে সিইসি তারা রিমান্ডে আছে, ওটা আলাদা প্রসঙ্গ, ওটাও আলোচনায় আসবো। প্রথমে এটা আপনার জানতে চাই যে এইটার কোনো আসলে তাৎপর্য আছে নাকি? না, এই বৈঠক তো খুবই তাৎপর্যময়। তাৎপর্য শুধু আছে না, তাৎপর্যময় ভাবতে পারেন, রহস্যময়ও ভাবতে পারেন। কারণ হচ্ছে আমরা তো এখন কিছু জানি না। প্রেস সেক্রেটারির কাছ থেকে যেটা জানছি আমরা, যে এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। তো এমনি ধরেন যে বাংলাদেশে তো উনি প্রথম প্রধান নির্বাচন কমিশনার না, বাংলাদেশে আরও অনেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, বা এর আগেও পাকিস্তান আমলেও প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তো সরকার প্রধানের সাথে দেখা করা প্রধান নির্বাচন কমিশনের খুব একটা ঘটছে কিনা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মানে 50 বছরে আমি দেখি নেই, মনে পড়ছে না। বাট আমরা যদি তথ্য পেতে পারি আপনার টিম থেকে, তাহলে আমরা হয়তো বলতে পারবো যে হ্যাঁ, অমুক সিইসি সরকার প্রধানের সাথে দেখা করেছিলেন। তো সেই সরকার প্রধানরা বলতে পারেন যে ওটা রাজনৈতিক দলীয় প্রধান, এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে আমাদেরকে দেখতে হবে যে 91, 96, 2001 এবং 2008-এর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাদের সাথে সিইসির কোনো বৈঠক হয়েছিল কিনা। নর্মালি আমরা ওই পজিশনটাকে, মানে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনারের যে পজিশন, সেই পজিশনটাকে একটা নিউট্রাল পজিশন দেখা হয়। সে কারণে সরকার প্রধানদের সাথে, সেটা দলীয় হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক, তাদের সাথে খুব একটা তার মিটের সুযোগ থাকে না। অন্যান্য সংস্থা আছে যারা আলাপ আলোচনা করতে পারে, রাজনৈতিক দল আলোচনা করতে পারে, অন্যান্য সময় তাদের যে আইনশৃঙ্খলা বাহিনীকে, সিভিল সার্ভিসকে, জুডিশিয়ারিকে, তাদের সাথে তারা আলোচনা করতে পারেন যখন নির্বাচনের ব্যাপারটা সামনে আসে। আর দুই একটা ক্ষেত্রে এরকম ঘটেছে চায়ের দাওয়াত। এটা তো সৌজন্য সাক্ষাৎ বলেছে, চায়ের দাওয়াত নয়। চায়ের দাওয়াতের বিষয়টা হলো, ওটা আমরা 2008 সালে 6 সালে দেখেছিলাম, যে চায়ের দাওয়াত দিয়ে বলা হয় যে আপনারা দয়া করে পদত্যাগ করেন। তা আমার মনে হয় না যে এই ক্ষেত্রে এটা ঘটছে, যদিও এনসিপি সেখানে বড় আন্দোলন করেছিল, গিয়েছিল, ঘেরাও করেছিল এবং নির্বাচন কমিশনটাকে বাতিল চায় এনসিপি, নতুন যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের অনেক সম্ভাবনা আছে বলে অনেকে মনে করেন, এবং এটা গণ অভ্যুত্থানের ফসল মনে করেন অনেকে, যে তারা একটা রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিলেন তারা এই বর্তমান নির্বাচন কমিশনকে দেখতে চায় না। তো কোন বিষয়ে আলোচনা হয়েছে না জেনে তো একটা অ্যাজাম্পশন করা যাবে না, বাট একটা দেখা হলো। এখন অপেক্ষা করি, অনেক জিনিসই তো আমরা জানি না। তারা কিন্তু লন্ডন বৈঠকে দাওয়াত হলো বা সৌজন্য সাক্ষাৎ, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন অবশ্যই, যে সিইসি একজন, মানে একটা কমিশন, পুরো কমিশন যায়নি। হ্যাঁ, পুরো কমিশন একজনই গিয়েছে, একজনকে নিয়েই তো আমরা আলোচনা করছি। যেমন লন্ডন বৈঠক 1 ঘন্টা 20 মিনিটে কি হয়েছে এটা তো আমরা জানি না। আমরা জানি 3 প্যারাগ্রাফ, তাই না? এবং কি আছে ওখানে, অনেক পার্টস, ইফস, যদি, কিন্তু, এতটুক হলে আমরা যদি প্রস্তুতি, সকল প্রস্তুতি, সকল শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তখন একটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন, ফেব্রুয়ারি প্রথমার্ধে একটা নির্বাচন করা যেতে পারে। তো এই অবস্থায় আসছি। এবং তারপরে যখন আমরা আলাপ আলোচনা করেছি বা যারা আলাপ আলোচনা করেছেন তারা অনেকেই খুশি হয়েছেন, দেশে একটা স্বস্তি ফিরে আসছে, এটাও দেখা যায়। বাট কি আলোচনা হয়েছে 1 ঘন্টা 20 মিনিট? তো নিশ্চয়ই শুধুমাত্র সালাম পৌঁছে দেওয়া, মায়ের সালাম পৌঁছে দেওয়া, এইসব তো হয়নি, আরও অনেক বিষয় হতে পারে, আমরা তো এখনও জানি নেই। সেটা কিন্তু অনেক দিন হয়ে গেল। সুতরাং এই বৈঠকে কি আলোচনা হলো এটাও বোধহয় জাতি কখনোই জানতে পারবে না। কিন্তু আমরা পরবর্তীতে ঘটনা পরম্পরা কি হয় সেটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো। প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনি রাষ্ট্রবিজ্ঞান হিসেবে এই বৈঠককে কতটা তাৎপর্যময় বলবেন? বর্তমান সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু জাস্ট আমি বলবো
যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার যে প্রধান উপদেষ্টা সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন, আলাপ আলোচনা করেছেন, 1-to-1 আলোচনাটা হয়েছে। এখানে আমার মনে হয় দুজনের মনের কথা জানতে পারবেন। হয়তো বা তার কিছু প্রশ্ন ছিল, কখন নির্বাচন হবে এবং তার সমস্যা থাকতে পারে। প্রধান নির্বাচন কমিশনার যেন এই সময়টুকু হলেই হইতে পারে, অথবা এইটা হলে আপনি কখন ডেটটা ঘোষণা করবেন, এই ধরনের আলাপ আলোচনা হতে পারে। আবু আলম সাহেব যে কথাটা বললেন এটা সত্যি, কারণ নির্বাচন কমিশনটা প্রেসিডেন্টের নিকট জবাবদিহি, কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট স্টাইলে কিন্তু এখন আমাদের এখানে চলতেছে, যদিও অন্তর্বর্তীকালীন সরকার। সেহেতু হয়তো বা এখন দেখা যাচ্ছে ক্ষমতার উৎস হচ্ছে প্রধান উপদেষ্টার হাতে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বা কিছু আলাপ আলোচনার জন্য, জটিল কোনো সমস্যা যদি থাকে সেটা সমাধান করার জন্য আমরা ভালোর দিকই দেখব, আলাপ আলোচনা করেছে। হয়তো বা প্রধান উপদেষ্টা একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিতে পারেন যে ফেব্রুয়ারি মাসের এত তারিখ হতে পারে, কোনো সমস্যা যদি থাকে ওখানে একটু কন্ডিশনাল আছে, তো যে এইটাও আমি দেখবো, এই জন্য কয়েকদিন দেরি হতে পারে ঘোষণা। এই ধরনের কথাগুলো আমার মনে আলাপ আলোচনা করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করব খারাপ না, ভালোর দিকে যদি আসে। এর আগেও তো আমরা দেখেছি যে ধরনের আলাপ আলোচনা বা যেই ধরনের কর্মকাণ্ড নির্বাচন কমিশন করেছে সেটা নিরপেক্ষ নির্বাচন হয় নাই। তাই আমার মনে হয় এবার, আমি একটু আশাবাদী, তো আমার মনে হয় এবার অতীত দিনের যে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড দেখে রিসেন্টলি যে ঘটনা ঘটছে, আমার মনে হয় উনি ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, দেশের জনতার জন্য, দেশের জন্য করবেন। যে ডক্টর ইউনূসের তো কয়েকবার উনি বলেছেন যে এটা স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চান, সেটাও তো তার প্রত্যাশার কথা হয়তো বলতে পারে। আমি জানি না, আমরা যেহেতু একটা ঘটনা ঘটেছে আমরা আলোচনা করলাম। আবু আলম শহীদ খান, আরেকটা বিষয় আলোচনা যেটা আমরা শুরুতে বলছিলাম, যে আমাদের যে পরপর 3টা নির্বাচন, ফলটি নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে, সেটার জন্যে বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক দল থেকে আরম্ভ করে বিভিন্ন সুশীল সমাজ বা বিভিন্ন যারা মানবাধিকার সংগঠন থেকে এই নির্বাচনের জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে। এর আগে মামলাও হয়েছে, কিন্তু বিএনপি যখন এই নতুন করে যখন এটা দাবিটা তুলল, এরপরে আমরা দেখলাম 2জন সিইসিকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন রিমান্ডে আছে। এবং এর মধ্যে সর্বশেষ যিনি আবু আওয়াল, উনি কিন্তু বলেছেন যে ডামি নির্বাচন হয়েছে, উনি স্বীকার করেছেন, কিন্তু তিনি এককভাবে দায়ী নয় সেটা বলেছেন। তো এই যে সিইসি যারা, তাদের যে এই গ্রেপ্তার, রিমান্ডে নেয়া বা সিইসি থাকাকালে তারা কেন এই ধরনের বিতর্কিত অবস্থানে যায়, আর এখনকার এই পর্যায়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, আজকের টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। যে আপনি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছেন তখন বলছিলেন না যে 2জন রিমান্ডে আছে, কাছাকাছি আছেন, মানে প্রধান উপদেষ্টার বাড়ি আর ডিবির বাসার মধ্যে 100 গজের তফাৎ আর কি। একজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন, সৌজন্য সাক্ষাৎ, আর 2জন ডিবির কাছে রিমান্ডে আছেন। টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, যে একই দিনে কাকতালীয় কিনা আমি জানি না, বাট একই দিনে পড়ে গেছে, একই সময়কালে। এখন আমরা যদি আলোচনা করি যে হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার, এদের দায় দায়িত্ব নির্ধারণ করা উচিত। দেখেন, একজন মানুষের দায় দায়িত্ব বা তার সীমাবদ্ধতা অথবা তার অপরাধ নির্ধারণ করার আগে তো আপনাকে পুরো পরিস্থিতিটা আগে বিবেচনা করতে হবে। 14, 18, 24-এর নির্বাচন নিয়ে কোনো আলোচনার দরকার নেই, যথেষ্ট আলোচনা হয়েছে। 14-তে বিনা ভোটে 154 জন এমপি হয়েছেন, 18-তে রাতের বেলা ভোট হয়েছে, 24-এ আমি তুমি ডামির নির্বাচন হয়েছে। এই সিএসি যিনি আজকে আব্দুল আওয়াল সাহেব, উনি তো নতুন কিছু বলেন নাই, এগুলো অলরেডি আলোচনা হয়েছে, আলাপ হয়েছে, এবং এগুলো মোটামুটি প্রতিষ্ঠিত, যে রাতের ভোট এবং আমি তুমি ডামির নির্বাচন, এগুলো আলোচনার মধ্যে দিয়ে অলরেডি প্রতিষ্ঠিত, এগুলো ঘটেছে। এখন এই যে ঘটে, আমাদের যে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন, তারা কি এই সব ঘটনা থেকে পুরো জাতিকে বা পুরো ভোটারদেরকে বিরত রাখতে পারে কিনা, এটা একটা বড় ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা আলোচনা করতে হবে, এবং এটা খোলামেলা আলোচনা করতে হবে।
উত্তর হচ্ছে যে পারে না, উত্তরটা দিয়ে দেই, পারে না। কিন্তু তারা কি এটা কিন্তু করতে পারে কিনা যে তারা দায়িত্ব পালন করতে পারছে না, আমি পদত্যাগ করলাম? আপনার ওখানে আমি যাব আগে, দেখি পারে কিনা। তার উত্তর হচ্ছে পারে না, পারে না, নাম্বার ওয়ান উত্তর। কারণ গডের সাপোর্ট ছাড়া কিছু হবে না। গড হলো গভর্নমেন্ট অফ দ্য ডে, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, দলীয় সরকার হোক, সামরিক সরকার হোক। তারা যে এরশাদ আমলে নির্বাচন হয়েছে না অনেকগুলা, সেই সময় তো সিএসি ছিল, তার আগে মাগুরা নির্বাচন হচ্ছে, সিএসি ছিল। তাহলে আপনি যে আগের বক্তব্যে বললেন যে দেখা করা, গডের সাথে দেখা না করলে, গডের সাথে দেখা করতে সেটা অন্য জিনিস। গড যদি না চায়, মানে গভর্নমেন্ট অফ দ্য ডে মানে তো অনেক কিছু, তারা যদি না চায় তাহলে নির্বাচন সুষ্ঠু সুন্দর ভালো হবে না, হওয়ার কোনো প্রমাণ নেই। হবে না, অন্যান্য দেশে হয়, আমাদের দেশে হয় না। আমাদের দেশে দলীয় সরকার থাকলে নির্বাচন ভালো হয় না, তত্ত্বাবধায়ক সরকার থাকলে নির্বাচন ভালো হয়। কেমন ভালো হয়? 96% ভালো হয়, বা 95% ভালো হয়, বা 90% ভালো হয়। 100% ভালো হয় না। 100% ভালো হয় আমেরিকাও হয় না। ওই বাটারফ্লাই ব্যালট থাকে, কালোদের লাইনে দাঁড়ান থাকে ঘন্টার পর ঘন্টা, কালোদের ভোট দিতে বাধা দেওয়া হয়। সেই জন্য তো এইবার দেখেন পোস্টাল ব্যালটে লক্ষ লক্ষ মানুষ ভোট দেয়, কারণ ভোট কেন্দ্রের বাধাটার কারণে। তো তারা আবার সিস্টেম ইভলভ করে যে কীভাবে ভালো করা যায়। তো এখন এইটা নিয়েও কিন্তু আমাদের ব্যাপক আলোচনা হয়েছে। এই যে বদিউল আলম মজুমদার সাহেব আছেন না, উনি তো নির্বাচন সংস্কার নিয়ে কাজ করছেন। তো উনি আলোচনা করছেন না যে তত্ত্বাবধায়ক ছাড়া কেউ ভালো নির্বাচন করতে পারবে না, তো দলীয় সরকার যদি ভালো নির্বাচন হয় না, এটা তো প্রতিষ্ঠিত। এমনকি এরকম আলোচনা হয়েছে, আমি সেই আলোচনার সাথে পুরোপুরি একমত কিনা সেটা বলছি না, মানে ফেরেশতা শব্দটার সাথে হয়তো একমত নাই। আলোচনা আপনার মনে আছে, মনে থাকার কথা সবারই আমাদের মনে আছে, যে আমরা যদি দলীয় সরকার রাখি আর যদি ফেরেশতাকে ওখানে বসিয়ে দিই প্রধান নির্বাচন কমিশনার এবং আরও কয়েকজন ফেরেশতাকে নির্বাচন কমিশনার, তাহলে তারাও ভালো নির্বাচন করতে পারবে না। সো এটা কিন্তু আমাদের রাজনৈতিক আলাপ আলোচনা, আমাদের মতামত, সুশীল সমাজ, আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন সবাই আলোচনা করে মোটামুটি আমরা বুঝছি যে এটা হবে না। সুতরাং একক দায়িত্ব তো কার নাই। এবং ওই যে আপনি প্রশ্নটা করলেন, তাহলে উনি কী করতে পারতেন? প্রত্যেক নির্বাচন কমিশনারের কাছে সুযোগ ছিল, যখন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, দায়িত্ব না নেওয়া, কেন ওনার তো ঘাড়ে দুটো কেউ দায়িত্ব দিবে না, দায়িত্ব না নেওয়ার সুযোগ আছে। এখন আপনি সেই সুযোগ নেবেন কিনা সেটা আপনার ব্যাপার। তো আমরা যদি দেখি যে গত 100 বছর চিন্তা করেন, গত 75 বছর চিন্তা করেন, কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং উনি দায়িত্ব নেন নেই, এরকম কোনো ঘটনাটা তো নাই, কোনো ঘটনা নেই, কোনো উদাহরণই নাই। সুতরাং দায়িত্ব নিয়ে নিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে দায়িত্ব নিয়ে ঠিকমতো পালন না করতে হলে আপনি পদত্যাগ করেন, সেটার উদাহরণ নাই। সেটারও 75 বছরে, মানে আমি পাকিস্তান 1947 থেকে ধরছি, এই জন্য এই আমি ওইটাই ধরি, আর ভারতের মধ্যে গেলাম না, সেটারও কোনো উদাহরণ নাই। এবং আরেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, আপনি যে দায়িত্ব ছেড়ে দেবেন, বলবেন একজন প্রধান নির্বাচন কমিশন বলবে আমি একটা ভালো নির্বাচন করতে পারিনি, এই জন্য আমি রিজাইন করছি, তাকে বলতে হবে এই নির্বাচন ভালো হয়নি, এই জন্য আমি রিজাইন করে দিয়েছি। এই যে ভালো হয়নি, তখন যে একটা দলীয় সরকার আছে, এখন যেরকম মব আছে, তো তখনও তো মব থাকে, তাই না? তাদের বিশাল বাহিনী আছে, তার ঘাড়ে তো একটা বাহিনী আছে। ঘাড়ে মাথার কথা বলেন, উনি কি সুস্থ শরীরে উনি কি বাসায় পৌঁছতে পারবেন কিনা, বাসায় পৌঁছার মতো সুযোগ দেওয়া হবে কিনা? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা চিন্তাও করতে পারছি না। আমরা যখন কিছুদিন আগে 5ই আগস্টের আগে আমাদের কি পরিস্থিতি ছিল, আমরা এখানে আলাপ আলোচনা করে তারপর বাইরে হওয়ার সময় ভাবতাম যে আজকে কি উঠে নেবে কিনা আমাকে, আজকে কি গুম হয়ে যাব কিনা, আজকে কি আয়না ঘরে যাইতে হবে কিনা। এটাই তো ছিল পরিস্থিতি, এটাই বাস্তবতা। সেই বাস্তবতায় আপনি হঠাৎ করে এখন খুবই সাহসের সাথে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কেন পদত্যাগ করলেন না? পদত্যাগ করার মতো অবস্থায় ওনারা কেউ ছিলেন বলে আমার মনে হয় না। কারণ আমি তো একজন রাষ্ট্রের কর্মচারী হিসেবে কাজ করছি, এরকম অনেক বড় বড় কথা বলতে পারি, বাট ওই পদত্যাগ করে একজন দুজন মানুষ, তারপর করে, এবং তার পদত্যাগ করা মানুষটার পিছনে কিছু থাকতে পারবে না। বদিউর রহমান সাহেব এনবিআর-এর চেয়ারম্যান ছিলেন, তার সাথে সরকারের একটা মতবিরোধ হয়েছিল, উনি পদত্যাগ করে দিয়েছিলেন। ঠিক আছে, একজন উদাহরণ দিলাম, মানে আরও দুই চারটা উদাহরণ আছে। ডক্টর আকবর আলী খান পদত্যাগ করে দিলেন, ওনার পদত্যাগপত্র অ্যাকসেপ্ট হয় নাই, বিকজ উনি ডিসি যখন করা হয় তখন তাকে বলা হয়েছিল যে মন্ত্রীর সাথে কথা বলে তার স্টেশনে যেতে, উনি বলছেন যে না আমি কেন কথা বলবো, সো পদত্যাগ, আমি আর চাকরি করবো। পরে ওনাকে ডেকে ওনার পদত্যাগপত্র প্রত্যাহার করে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি স্কলারশিপ দিয়ে বিদেশে পড়াশোনা করতে পাঠানো হয়েছে। এরকম দুই একটা উদাহরণ আছে। তো আপনার পিছনে কিছু থাকতে পারবে না। সো পদত্যাগের বিষয়টা আমরা দেখি না, এটা গোটা সিস্টেমের ব্যাপার। আমাদের পুরো সিস্টেমটাকে যদি ঠিক না করতে পারি, 12 লক্ষ থেকে 14 লক্ষ কর্মচারী, সরকারি কর্মচারী এবং কিছু বেসরকারি কর্মচারী এই পুরো ইলেকশন প্রসিডিওরের সাথে থাকে। প্রিজাইডিং অফিসার থাকে, পোলিং অফিসার থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, পুলিশ, আনসার, বিজেপি, সেনাবাহিনী,
হ্যাঁ, কোস্ট গার্ড সবাই থাকে। তো এখন যে অবস্থা হচ্ছে, আমি যদি এটা মনে করি যে হ্যাঁ এরকম একটা খারাপ নির্বাচন হচ্ছে, এদের প্রত্যেকের বিচার করতে হবে, তাহলে কিন্তু আপনার মোটামুটি 12 লক্ষ যদি রিপিটও করেন, তাহলে 20 লক্ষ মানুষকে বিচার করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আজকে সরকার ঘোষণা দিতে পারে, আপনারা যারা নির্বাচনের সাথে ছিলেন, মব যেহেতু আপনাদের গলায় জুতার মালা দিচ্ছে, আপনারা প্রত্যেকে জুতার মালা পরে এক রাউন্ড ঘুরে বলেন যে আমরা দুঃখিত, সেটাও হতে পারে, সেরকম একটা সিদ্ধান্ত হতে পারে। বাট এগুলো দিয়ে কিন্তু আপনি দেশটা চালাইতে পারবেন না। দেশটা চালাইতে হলে আমাদেরকে সুস্থির হতে হবে, আমাদের ভালোভাবে চিন্তা করতে হবে, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। এবং এটাও একটা কারণ হতে পারে যে প্রধান নির্বাচন কমিশনার কেন আজকে দেখা করতে গেলেন, উনি এটাও তো বলতে পারেন যে আমারও কি এরকম, আমার ভবিষ্যৎটা কি হবে। কারণ এনসিপি যেহেতু ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের ব্যাপারে তাদের আপত্তি দৃঢ়ভাবে জানিয়েছে, শুধু জানাই নাই, তারা ঘেরাও করেছে। প্রফেসর নুরুল আলম ব্যাপারী আবু আলম শহীদ খানের ব্যাখ্যা শুনছিলেন, বিশেষ করে যখন সাবেক 2 সিইসি রিমান্ডে আছেন, এবং তারা যে কাজ করেছেন সেটা তো নিন্দিত নিঃসন্দেহে, কিন্তু কেন তারা করেছেন সেটা একটা ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো তাদের কিছু করার ছিল না, কিন্তু দায়িত্বটা তিনি ছেড়ে দিতে পারতেন, না নিতে পারতেন। কিন্তু এই ইতিহাসও তো আমাদের এখানে খুব একটা কম। বা এই ব্যাখ্যাটাকে আপনি রাষ্ট্রবিজ্ঞান পয়েন্ট অফ ভিউ থেকে কীভাবে ব্যাখ্যা করবেন? এটা এই পলিটিক্যাল কালচার যেটা আমাদের দেশে সাধারণত এটা গড়ে ওঠে নাই। আর গণতান্ত্রিক যে কালচারটা এটা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠে না। আমরা সাধারণত অনেকেই জানি এই যেটা বর্তমানে যে ব্যবস্থাটা সংস্কার নিয়ে বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে, এইগুলো কিন্তু অনেক সময় জোর করে করা যায় না। একটি গণতান্ত্রিক কালচারটা তার অর্থনীতির উপর ভিত্তি করে, অর্থনীতির উপর ভিত্তি করার পরে এই কালচারটা ধীরে ধীরে গড়ে ওঠে, সৃষ্টি করা যায় না, কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে যেটা। তো সেইখানে আমি দেখব যে এই আলোচনাটা হচ্ছে এখানে আমাদের ওই কালচারটা গড়ে ওঠে নেই। সাধারণত আমরা দেখি আমরা আগে যে কালচারটা থেকে আসছি বাংলাদেশ, ওই কালচারটাকে আমরা পরিত্যাগ করতে পারি না। তার অন্যতম কারণ হচ্ছে এই ব্যবস্থাটা সঠিক পদ্ধতিতে যাচ্ছে না। আপনি নির্বাচনের কথা বলে আমরা যেটা আলোচনা করতেছি, এখন তো নির্বাচন থেকে নিয়ে বেশি আলোচনা করতেছি। এই নির্বাচনটা কিন্তু দেখব আমরা কেন এরকম হচ্ছে, আমরা ক্ষমতাটাকে এনজয় করতে চাচ্ছি। কিন্তু যদি আমরা দেখতাম না আমরা এখানে দায়িত্ব পালন করতে আসবো, এই যে সরকারটি হবে সেই সরকার প্রকৃতপক্ষে দায়িত্ব পালন করবে, এবং দায়িত্ব পালন করা আর ক্ষমতাকে এনজয় করা, শাসন করা ভিন্ন দুটো জিনিস। তা আমরা দেখব সাধারণত বিশেষ করে গ্রেট ব্রিটেনের কথাই তুলনা করি, যেহেতু আকাশ পাতাল পার্থক্য আমাদের দু দেশের। তো সেখানে দেখবো এরা কিন্তু দায়িত্ব পালনের জন্য আসে। ওই পদত্যাগের কথা যেটা এখানে আলোচনা হচ্ছে, গ্রেট ব্রিটেনে দেখেন প্রাইম মিনিস্টার কিছুদিন আগেও আমরা দেখব দুজনের আগেই দেখব পদত্যাগ করে ফেলেছে তার। হ্যাঁ, কেন পদত্যাগ করছে? তার পার্টি চাচ্ছে না, তারও একটু অন্যায় হয়েছে কাজটা, এই কাজটা আমি করতে পারি নাই, আমার অন্যায় হচ্ছে। এই যে কালচারটা গড়ে উঠছে কী জন্য? জবাবদিহিতার জন্য। তা আমার এখানে তো জবাবদিহিতা নাই। আর হয়েছে কি আপনার, আমার এখানে বিশেষ করে যেটা যেইভাবে গড়ে উঠছে ব্যক্তিকেন্দ্রিক গণতন্ত্র গড়ে উঠছে। সেই ৭২ থেকে শুরু করে আমরা যখনই দেখব কখনো সামরিক শাসনের মধ্যে দিয়ে আসছে, এখনও যেটা আমরা দেখতেছি এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক। বর্তমান যেটা আমরা দেখি এই উপদেষ্টা পরিষদে কিন্তু আমি সত্যিকারভাবে বলি একমাত্র ইউনূস সাহেব ছাড়া আপনি কার কথা কে শোনে বলেন, কে কোন সিদ্ধান্ত নিতে পারে? ফলশ্রুতিতে আবু আলম সাহেব যে প্রশ্নটা তুলছেন যে কেন উনি ওখানে গেল, এই জন্য ওই ইউনূস সাহেবই তো সব, উনিই সব সিদ্ধান্ত দেবেন, উনি কখন কি করতে হবে এই জন্য যাচ্ছে। তাই যে আমার কাজ ছাড়াই তো গড়ে ওঠে নাই। আমি একজন এখনও পর্যন্ত আমি সেই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে যাচ্ছি না, যেটা আমি সাধারণত করি। আমি ওসব তত্ত্ব নিয়ে আলোচনা করব না, এটা কিন্তু সত্যিকারের ভাবে এটা একটা ধনিক শ্রেণীতন্ত্র যেটি, এবং একটা বুর্জুয়া গণতন্ত্র যেটা পাশ্চাত্য দেশে। আবু আলম সাহেব আমার জানা মতে রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি, প্রগতিবাদী যেটা। তা আমার মনে হয় সেই দিকে কিন্তু এখনও যাচ্ছে না। আপনি যেইটা বলতেছেন আপনি কাকে দিয়ে কী করবেন, এই কার সাথে জবাবদিহিতা দিবেন আপনি? পার্লামেন্টে তো নেক্সট ইলেকশন হয়ে পার্লামেন্টের মেম্বার কারা হবে? ওরা তো লুটেরা পুঁজিপতির মালিক। ওরা কি আপনার জবাবদিহিতার দিকে তাকাবে? ওরা তাকাবে কিসের দিকে? স্বার্থের দিকে তাকাবে। তাহলে আমার তো যেখানে যেটা ছিলাম ওই অবস্থায় যদি থাকে তাহলে তো এটা হবে না। একটা পদ্ধতির মাধ্যমে আসতে হবে, আমার অর্থনৈতিক অবস্থার দিকে তাকাতে হবে, এবং যত স্বচ্ছতা থাকবে
ততই ভালো হবে। কিন্তু স্বচ্ছতা কি করবে? যিনি ক্ষমতা আছেন তিনি যদি অস্বচ্ছ হন তাহলে আর কে স্বচ্ছতা আনবে? তা আমার মনে হচ্ছে যে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে যেটা আলোচনা হচ্ছে, বিভিন্ন টক শোতে যেটা আলোচনা হচ্ছে, সেদিকে আমি নিজে মনে করি এগুলি ভালো হচ্ছে, কিন্তু কতটুকু ভালো হয় সেটা কর্মকাণ্ডে বোঝা যাবে। আর আপনার একটা প্রশ্ন বারবার যেটা আসতেছে, প্রধান নির্বাচন কমিশনারদের যে দুজনকে যে শাস্তি দেওয়া হলো, একজনকে তো খুবই অনেকে অমার্জিতভাবে দেওয়া হয়েছে এবং স্বাধীন মুক্তিযোদ্ধা হিসেবে টেনে আনছে। তো আমি আবার সেখানে একটু ভিন্ন কথা বলবো। ভিন্ন কথা এই জন্য বলবো, তারা কিন্তু খুব অন্যায় কাজ করেছেন। এত অন্যায়, পদত্যাগ তো দূরের কথা, এটাকে আবার জাস্টিফাই করেছেন। চুপচাপ একটু থাকলেও হতো। ওই নির্বাচনগুলোকে জাস্টিফাই করেছেন যে এইভাবে শুদ্ধ হয়েছে, এইভাবে এটা হয়েছে। আমরা সব মার্কিন যুক্তরাষ্ট্রে, গ্রেট ব্রিটেনে ভোট গণনা করতে পারে না, দিনের পর দিন লাগে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে লাগে, আমরা 3 ঘন্টায় পুরো ভোট গণনা শেষ করে দিয়েছি। তো এই যে এই কর্মকাণ্ডগুলি, এইগুলো তো আমাদের দেখতে হবে যে কী জন্য এগুলো করা হয়। তা এইগুলো সাধারণত আমার মনে হয় জবাবদিহিতার কালচারটা যখন গড়ে উঠবে, আর আইনের শাসনটা যখন, আইনের শাসন অর্থাৎ আইনকে সম্মান করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম ভয় পেতে হবে। অনেক ধন্যবাদ। আবু আলম শহীদ খান, পলিটিক্যাল কালচার এবং আইনের শাসনের কথা বলছিলেন। বিশেষ করে মব জাস্টিসের কথা আমরা ইদানিং, এর আগে আমরা শেখ হাসিনার শাসন আমলে আমরা যেটা দেখেছি, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা পলিটিক্যাল পার্টি যেভাবে কিছু লুটপাট বা বিভিন্ন কিছু করেছে, সেই পরিবেশ থেকে তো আমরা ভিন্ন পরিবেশের জন্যই তো আমাদের 5 আগস্টের যে আন্দোলন বা জুলাই আন্দোলন হলো। কিন্তু সেখানে এসে আমরা এই যে মব জাস্টিসের যে একটা প্রবণতা দেখতে পাচ্ছি একটু বেশি বেশি, তো এইটা তো এখনও নিয়ন্ত্রণ করা গেল না। সর্বশেষ তো এসিসি এর উপরে যেটা হলো, তো দেখতে শোভন না। এবং এই মব জাস্টিস কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? না, এটা তো কোনো জাস্টিস না, মবের দ্বারা তো কোনো জাস্টিস হবে না। এটা মব ভায়োলেন্স, যেটাকে আমরা বলি উন্মত্ত জনতা। তাদের কয়েকজন একসাথে হলেই তারা যা কিছু তাই করতে পারে। এই বিশৃঙ্খল উন্মত্ত জনতা এইসব করবে, এটা থেকে তো রাষ্ট্রকে, সরকারকে, জনগণকে, জনমালকে নিরাপত্তা দেওয়া তো সরকারের দায়িত্ব। এটা তো সরকারের কাছে প্রশ্নটা হতে পারে। ধরেন যে কোনো একটা গণ অভ্যুত্থান বা ওই যে বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন, প্রথম রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, ওই সময়ে বা আরও অনেক উদাহরণ আছে যে সব দেশে কিছু কিছু আপনার জিনিস নিয়ন্ত্রণে থাকে না। প্রথম দিকে আপনার 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন এটা হতে পারে। বাট এখন তো 10 মাস, 10 মাসের মাথায় তো আমরা কেউ এই মগের মূল্য বা মবের মূল্য কোনো নাগরিক দেখতে চায় না। এবং নাগরিক হিসেবে আমি নিজেকে তো নিরাপদ বোধ করছি না এইসব ঘটনার পরে। কারণ আপনার ট্যাগিং করা যেটা আগে ছিল, ধরেন 72-73 সালে একটা ট্যাগিং ছিল যে কিছু হইলে ওটা রাজাকার বা শান্তি কমিটি অথবা পাকিস্তানের দালাল, একটা ট্যাগিং ছিল কিছু হইলেই। আবার অনেকে তো কাজটা করছেন। আবার এখন হচ্ছে কিছু হইলেই আপনি যখন এরকম সুশীল আলোচনা করবেন, ওই সুশীল মানে হচ্ছে ওটা আমি দোসর, এরকম ট্যাগিং করবে। এবং আপনাকেও ট্যাগিং করা হয়েছে, আমি দেখেছি, আমাকেও ট্যাগিং করা হয়, আমি দেখেছি। আমি নুরুল আমিনকে করে কিনা জানি না, বাট ট্যাগিং করে। হ্যাঁ, আমরা কোনো ভালো কথা বলি যে এখন আমি মবের মূল্য কেন হবে এটা বলবো। আমি যখন বলবো একটা ভালো নির্বাচন হওয়া দরকার, ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার, তখনই বলবো যে ট্যাগিং। তো এখন আপনি এই ট্যাগ করতে পারেন, এটা আলোচনা করতে পারেন, আমাকে আপনি যে কোনো রঙে রাঙানোর চেষ্টা করতে পারেন, বাট আমাকে তো সুযোগ দেবেন আমার বক্তব্যটা বলার। এইভাবে অপমান করা, এই আচরণটা কোনোভাবে আইনের চোখে গ্রহণযোগ্য না। আপনার অনেক ক্ষোভ, দুঃখ, বেদনা থাকতে পারে অনেকের, এবং এগুলো তো ব্যক্তিগত ক্ষোভ, দুঃখ, বেদনা না, এটা পুরোপুরি রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে ক্ষোভ, তাই না? সুতরাং আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো আছে, আমাদের আইনবিদরা আছে, আমাদের অন্যান্য পেশাজীবী মানুষরা আছে, তাদেরকে তো আলাপ আলোচনা করে ঠিক করতে হবে যে এই যে ক্ষোভটা যেটা ঘটে গেছে, যে সীমাবদ্ধতা, যেভাবে একনায়কতন্ত্র কায়েম হয়েছে, এক ব্যক্তিকে আমরা দেখি শুধু সবসময়, এখনও দেখছি, যেটা নুরুল আমিন বললেন যে এখনও ডক্টর ইউনূস ছাড়া আর কাউকে দেখি না। তো এই যে বিষয়গুলো এখান থেকে তো বেরিয়ে আসার জন্যই আপনি 24 এবং 24-এর কিছু কিছু স্লোগান তো খুবই নতুন নতুন স্লোগান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ। হ্যাঁ, এবং এটার সাথে সাথে আবার কিছু কিছু আছে খুবই খারাপ। জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দিতে হবে, পতাকা চেঞ্জ করে দেবে, বাংলাদেশের নাম চেঞ্জ করে দিতে হবে। তো এগুলো সবই আমি মনে করি যে আমাদের সোসাইটিতে একটা বহু মতের সোসাইটি, এখানে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আলাপ আলোচনা করেন এবং আলাপ আলোচনার সুযোগ দেন আপনার প্রতিপক্ষকে, এবং আলাপ আলোচনার মধ্যে থেকে একটা জায়গায় যান।
এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ফান্ডামেন্টাল কোশ্চেন হলো যে আমরা বর্তমান কি অর্থনৈতিক অবস্থায় আছে, এটা ফান্ডামেন্টাল কোশ্চেন। বাট আমরা তো এখানে আলোচনা করে এটা শেষ করতে পারবো না। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা একটা লুটেরা পুঁজিবাদের সোসাইটিতে আছি, ক্রোনি ক্যাপিটালিজম। এখানে লুট করবে বড় বড় মানুষরা, বুর্জুয়া বলবো বা ধনিক শ্রেণী, যারা আরও আমার দর্শকদের জন্য সুবিধা হবে। ধনিক শ্রেণী লুট করবে, ব্যাংক লুট করবে, টাকা পাচার করবে, দখল করবে, চর দখল করবে, মানে কি কিন্তু ওটার থেকে রক্ষা পাওয়ার জন্যই তো 24 আন্দোলন। ওইটা তাহলে সেখানে তো আমরা কোনো কাজ দেখছি না। আমরা এখন কিন্তু সংস্কার যে আবর্তে ঘুরছে সেটা শুধুমাত্র রাজনৈতিক আবর্তে। প্রধানমন্ত্রীর মেয়াদ কয়দিন তো হবে? 10 মাস না, 10 বছর না, 5 বছর বা 15 বছর না, 20 বছর। আমাদের একটা 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট লাগবে। আমরা আমার মনে হয় একটা আলোচনা করবো এই প্রধানমন্ত্রীর মেয়াদ বা সংস্কার, ঐক্যমত্য কমিশন, এটা নিয়ে আপনার কাছে আসবো। আমি একটু নুরুল আমিন ব্যাপারের কাছ থেকে আসি। যেটা আমরা বলতেছিলাম, আমরা কথায় কথায় যেটা বলি যে নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্ত, আমরা সেটা তো প্রত্যাশা করি, যার জন্য এত মানুষের রক্ত, এত মানুষের জীবন দিতে হয়েছে, এত মানুষ আহত হয়েছে, এত মানুষ পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে। তো সেই প্রত্যাশার প্রতিফলন তো আমাদের করতে হবে। প্রতিফলন কারা করে? রাজনৈতিক দলের মাধ্যমে তো এটা হতে হবে। তো এখন রাজনৈতিক দলগুলো ভালো দিক হলো যে সবাই বসছে, আলোচনা করছে, কিন্তু তাদের যে রাজনৈতিক চিন্তা বা তাদের দলীয় আচরণ বা এরকম কোনো পরিবর্তন দেখেন? আমি এর আগেও বলছি, আমি আশাবাদী। পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে যে একটা অভ্যুত্থান হয়েছে এটা বিশাল অভ্যুত্থান। কিন্তু আপনি দেখবেন বিশেষ করে উইমেন পার্টিসিপেশনটা এত হয়েছে পৃথিবীর ইতিহাসে আর কোনো অভ্যুত্থানে, এমনকি বিপ্লবও কিন্তু এত উইমেন পার্টিসিপেশন হয়নি। এটা কিন্তু একটা আশার বিষয়। তারপর স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমরা দেখব আমার দেশের মানুষগুলো নেমেছে কিছু তো আসার জন্য। মানুষ কেন এই কাজগুলি করে? আসার জন্য। যেমন আমি পলিটিক্যাল পার্টির কর্মকাণ্ডগুলোকে কেন তাদের বিপক্ষে দাঁড়ায়, কেন রাজনীতি করার জন্য নতুন নতুন কথাই করে, সেটা হচ্ছে প্রতিটি জায়গায় আমরা দেখব ইমিডিয়েট বেনিফিট চাই। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে ইমিডিয়েট বেনিফিট, যেমন দেখবো আমরা 6 দফার মধ্যে কিন্তু ইমিডিয়েট বেনিফিট দেখেছিলাম। যে আমাদের কাগজ নিয়ে পশ্চিম পাকিস্তানে এত প্রতিদিস্তা, আমার এখানে এইটা স্বর্ণের এখানে 250 টাকা ভরি, আমার এখানে 250, পশ্চিম পাকিস্তান 100। এইটা হয়ে গেল কি, নির্বাচনে আওয়ামী লীগ আসলে আমাদের সুবিধা হবে, ইমিডিয়েট বেনিফিট যেটা দেখতেছি। স্বাধীনতা ওইটা তো আমরা দেখবো আবার যেটা নির্বাচনের রেজাল্টটা মেনে নেয় না দেখে। তো সেই ক্ষেত্রে তো এখানে জনগণ আশা করেছে, আশা করে আপনাদের এত অল্প সময়ের মধ্যে 1.5 মাসের মধ্যে এত মানুষ কোথাও আত্মাহুতি দেয়নি। আপনার প্রায় 1400 মতো সবাই গণনা করেই বলতেছে, আর 15 থেকে 20,000 কিন্তু আহত হয়েছে। তো এটা কী জন্য এসেছিল? কিছু পাওয়ার আশায় এসেছিল। এখন এই রাজনৈতিক দলগুলো, এখানেই হচ্ছে প্রশ্ন, তারা যদি ওই মানুষগুলোকে, এই দেশের নাগরিকগুলোর দিকে চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তাদের জন্য সামনে বিপদ বয়ে নিয়ে আসবে। তার কারণ হচ্ছে এই আন্দোলনের যে রূপরেখা আপনার তারা দিয়েছে, কিভাবে সরাতে হয় স্বৈরাচারকে, এটা কিন্তু মানুষ ভুলে যায় না। এটা কিন্তু অনুপ্রেরণা যোগায়। আমরা সেই দেখেছেন রোমান সাম্রাজ্যের সময় আমরা দেখেছি তারা আগে দাস বিদ্রোহ হয়েছে, দাসটা কিন্তু নেমেছে কিভাবে ওই জাস্ট আপনার শাসকের বিরুদ্ধে নেমেছে অল্প কিছু, কিন্তু তাদের অস্ত্রপাতি বেশি ছিল না। কিন্তু ওই যে ওদিন থেকে যেই জীবন দেওয়া শুরু হলো, ওইটাই কিন্তু বিপ্লবের পথে গিয়ে চললো। আর প্রতিটি বিপ্লবে মানুষের রক্ত কোনো বৃথা যায় না। তা আমার মনে হয় সেই দিকে তাকিয়ে ভবিষ্যতে যেন আবার ক্ষমতাসীনরা, নতুন ক্ষমতাসীনরা কোনো সমস্যার দিকে না পড়েন এবং জনগণের দিকে তাকিয়ে একটি অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং তার উপর ভিত্তি করে রাজনীতি হতে হবে। মানে যেটা আপনি বলছিলেন যে মানে ক্ষমতায় আসা মানে হলো ক্ষমতাকে এনজয় না, দায়িত্বে আসা, সেই জায়গাটা আপনি আবুল শহীদ খান, যেটা এই যে ঐক্যমত্য কমিশনের প্রসঙ্গটা এখানে আসে, এটা ঐক্যমত্য কমিশন আসছে মানে তো সব রাজনৈতিক দল, সবচেয়ে ভালো আমি মনে করি যে সব রাজনৈতিক দল তো আলোচনা করছে, ঠিক আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চাই, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। এবং সেখানে কিছু অগ্রগতিও আমরা দেখতে পাচ্ছি যে অন্তত 10 বছর প্রধানমন্ত্রী বেশি থাকবে না। তো এটা তো একটা অগ্রগতি।
তো সেভাবে আপনি কি দেখেন রাজনৈতিক দলগুলো আসলে ওই মানসিকতা কবে আসবে যে আমরা দায়িত্বে যাব, ক্ষমতা লুটপাটের জন্য না? সেই রকম কোনো লক্ষণ দেখেন কিনা? প্রথমত লক্ষণ দেখি না, কিন্তু এই কথাটা তো নতুন না। আমরা ক্ষমতা ভোগ করতে আসি নেই, আমরা জনগণের সেবা করতে এসেছি। মুখে বলা এবং প্র্যাকটিস তো রাজনীতিবিদরা এরকম কথা বলেন, তো সুতরাং এটা নতুন কথা না। আর নতুনভাবে যেটা বলা যায় যে আপনারা এটাকে ক্ষমতা না, এটা দায়িত্ব বলেন, যে আমরা দায়িত্ব, জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমরা দায়িত্ব পালন করব। এবং কিভাবে দায়িত্ব পালন করবেন এটা তো অনেক বড় মাপে দেখতে হবে। হ্যাঁ, এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এটা তো আপনার বড় অগ্রগতি যদি বিএনপি এগ্রি করে থাকে। কেন বিএনপির 31 দফার 4 নম্বর দফায় কিন্তু এটা ছিল। এখন বিএনপি এটা নিয়ে কেন বার্গেন করছে এটা আমি বুঝি নাই। আমিও পরিষ্কার লেখা ছিল যে তারা কেন এটার সাথে শর্ত জুড়ে দিচ্ছে, তাই না? ওই যে ন্যাশনাল একটা কাউন্সিল নিয়ে তাদের একটা ইয়া ছিল, অবশ্যই এটা নিয়ে আলোচনা হতে হবে। আর আপনি তো বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার তো নির্বাচিত সরকার না। আপনি যাই করেন, আপনি যদি আমাদের সংবিধান এখনো আছে, সংবিধানের অধীনেই তারা শপথ গ্রহণ করেছেন। সুতরাং আপনি যদি সংবিধানে কিছু পড়ি, ইভেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, 100 আসন নারীদের, প্রত্যেকটাই কিন্তু আপনার রেটিফাই হতে হবে, এবং এটা রেটিফাই হওয়ার সুযোগ আছে। আমাদের দেশের রাজনীতিবিদরা অনেক সীমাবদ্ধতা, অনেক খারাপ কাজ করেছেন, অনেক তাদের সমালোচনা করতে পারি, বাট আমাদের দেশের রাজনীতিবিদরা কিন্তু 91-এর পার্লামেন্টে একসাথে হয়ে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসি ফিরিয়ে আনছিল, তাই না? 75-এ বাকশাল হওয়ার পরে যে ডেমোক্রেসি ছিল না, পুরো পার্লামেন্টারি ডেমোক্রেসি। এবং আপনি বিএনপির কথা চিন্তা করেন, বিএনপিকে অবশ্যই একটা ক্রেডিট দিতে হবে এই জন্য যে বিএনপি তখন সরকার গঠন করেছে, অথচ বিএনপির যে ঘোষণাপত্র, বিএনপির যে ইশতেহার, এখানে কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা ছিল না। তাহলে যারা যে দল সরকার গঠন করলো, যদি আমাদের মধ্যে মতৈক্য হয়, ঐক্যমত্য হয়, আলোচনা হয়, তাহলে আমরা ভালো কাজ করতে পারি। এটার প্রমাণও আছে 91-এ। এমনকি ধরেন যে যখন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হয়, সেটাও একটা আন্দোলন ছিল। তারপর একটা নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনকে অনেকে অবৈধ নির্বাচন বলেন, বাট আমি অবৈধ নির্বাচন এই জন্য বলতে রাজি না। ওই নির্বাচনের ফলে যে সংসদ গঠিত হয়েছিল, সেখানেই তত্ত্বাবধায়ক সরকার পাশ হয়, এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 96-2001 নির্বাচন হয়েছে। সুতরাং আপনার ওই নির্বাচনটাও একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আপনি অনেক আলোচনা করতে পারেন। তো আমার মনে হয় রাজনৈতিক দলের মানুষেরা যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যমত্যে যায়, এবং তারা যদি মনে করে জনসেবা করাই আমাদের দায়িত্ব, এবং লুটেরা পুঁজিবাদের কবল থেকে মানুষকে মুক্তি করা, লক্ষ কোটি নিরন্ন মানুষ, কোটি কোটি, এবং সরকারি হিসাবে আগের হিসাবেও তাই ছিল, এখনও তাই, এখন আরও বাড়ছে, বেকার বাড়ছে 30 লক্ষের বেশি। 1 কোটি মানুষকে যখন আপনি টিসিবির কার্ড দেন বা একটা কার্ড দেন, খাদ্য সহায়তা দেন কম দামে, তখন তার মানে আপনার 5 কোটি মানুষ কিন্তু দরিদ্র সীমার নিচে আছে। তো 12 কোটি মানুষ চ্যালেঞ্জ লাইফ লিড করে যে দেশে, সেই দেশে কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থার উন্নয়নটা করতে হবে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার তার অন্যান্য কাজের মধ্যে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। তার একেবারে 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেটা নিয়ন্ত্রণে আনা, উন্নতি করা, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অজুহাতে আবার কেউ নির্বাচন করা যাবে না এরকম বলতে না পারে। 2 নম্বর গুরুত্বপূর্ণ কাজ তাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। 3 নম্বর কাজ হলো জনগণকে সহায়তা করা, যাতে জনগণ তাদের অভাব অনটনের মধ্য দিয়েও ভালোভাবে সংসার নির্বাহ করতে পারে, তাদের কাজ কর্মসুযোগ সৃষ্টি করা। সেই সব জায়গাও কিন্তু আমরা কোনো বড় কোনো উন্নতি দেখছি না। নুরুল আমিনের ব্যাপারে একটাই জিনিস উনি ভালো রেফারেন্স দিচ্ছেন, যে আমরা কিন্তু নারীদেরকে দেখেছিলাম এই আন্দোলনে, এবং আমরা পৃথিবীর কোথাও দেখিনি। আমরা কিন্তু আন্দোলনের পরে দেখেছি নারীদেরকে মাইনাস করতে, ডিলিট করতে, এবং নারীদের সাথে নারী নির্যাতন দেখেছি আমরা, নারীদের অধিকারের হামলা করা হয়েছে, নারীদের প্রতি ওখানেও একটা কি উশৃঙ্খল জনতা নামিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা ঘরের বাইরে না আসতে পারে, পোশাক নিয়ে নানান কিছু নিয়ে নারীদের সাথে কিন্তু এটা করা হয়েছে। আমরা কিন্তু ভুলে গেছি যে এই অভ্যুত্থানে নারীদের যে অংশগ্রহণ সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং নারীরাই একমাত্র টিকে ছিল এই আক্রমণে। যদি সন্ত্রাসী আক্রমণ বলেন, যদি পুলিশের আক্রমণ বলেন, যদি ক্যাডারের আক্রমণ বলেন, হেলমেট বাহিনীর আক্রমণ বলেন, নারীরাই কিন্তু দাঁড়িয়েছিল। সেটা কিন্তু আমরা অলমোস্ট ভুলতে বসেছি। জি, নুরুল আমিন ব্যাপারে যেটা বলছিলাম, ওই যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, সেখানে কি ডেভেলপমেন্ট দেখেন আসলে, মানে প্রত্যাশিতভাবে হচ্ছে কিনা? বিশেষ করে আমরা একটাই ডেভেলপমেন্ট, বড় ডেভেলপমেন্ট দেখলাম যে এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ নেই। আমার মনে হয় যেটি আছে এটা কিন্তু জাস্ট আপনি উল্লেখ করেছেন বিএনপির 31 দফার মধ্যে যেটা ছিল, তো ওখানে ছিল অবশ্যই একটা তারা শর্ত রেখেছিল প্রায় পর্যায়ক্রমে দুইবার মানে 10 বছর, তারপরে হয়তো বা এটা চলে গেলে আবার হতে পারবে। কিন্তু আগে যখন
31 দফা, এটার সাথে আমরা মোরালেস একটা জড়িত ছিলাম অন্য বিভিন্নভাবে, সেখানে এটা ছিল না। তো আমার মনে হয় এইটা রেখেছিল যে বার্গেনিং করার জন্য। রাজনৈতিক দলগুলো তো হাতে কিছু রাখে যে বার্গেনিং করার জন্য, জাস্ট পরে আমরা ছেড়ে দেব, তো সেই ক্ষেত্রে রেখেছিল। কিন্তু বিএনপি কিন্তু আস্তে আস্তে ছাড় দিচ্ছে, আপনি দেখবেন বাদবাকি যতগুলো ছিল ছাড় দিচ্ছে। তাছাড়া কালকে আমি দুদিন আগেও যেটা দেখলাম, ওইখানে আলোচকরা যে সমস্ত রাজনৈতিক দলের আলোচকবৃন্দ গিয়েছেন অথবা নেতারা গিয়েছেন, তারা কিন্তু বিএনপির 11 দলের, বিএনপির 12 দলের এবং বিএনপি মাইন্ডেডে বেশি গিয়েছেন। তারা ওই বিএনপি যে কথাটা বলে তারা ওই একইভাবে কথা বলে। তো সবাই বিএনপির মানামানি সবাই মেনে নিয়েছে। আর যেহেতু আওয়ামী লীগকে এখানে নাই, আর আওয়ামী লীগকে এই মুহূর্তে কেউ টলারেটও করবে না, তো ফলশ্রুতিভাবে আর আওয়ামী লীগ বিরোধিতা করে এই মুহূর্তে কিছু করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপি যদি আপনার ছাড় দেওয়ার আরও কি অল্প কিছু ছাড় দেওয়ার মুক্ত মন নিয়ে অগ্রসর হয়, তাহলে আমার মনে হয় অনেক কিছু হবে, এবং যে পলিটিক্যাল ডেডলক সামান্যভাবে এখন যেটা আছে আমার মনে হয় এটা কেটে যাবে। আমরা যদি পলিটিক্যাল ডেডলক কেটে যায়, বা আমরা এখন একটা মোটামুটি একটা ভালো পরিবেশে আছি লন্ডন বৈঠকের পরে, তো এখন কথা হলো নির্বাচন। এখন নির্বাচনটা করার জন্য তো আপনি যেটা বলতেছিলেন যে একটা নির্বাচনে কত মেকানিজম লাগে, কত মানুষের ইনভলভমেন্ট লাগে, কত লক্ষ বললেন তো 12 থেকে 14 লক্ষ, আর 14 লক্ষ লোকের মানুষের ইনভলভমেন্ট। কিন্তু এই যে প্রশাসনের যে ঘাটতি হয়েছে বা বিভিন্ন রকম সংকট, এই সময়ের মধ্যে প্রশাসন ঠিক করে নির্বাচন কমিশন একটা শক্ত কমিশনের মধ্যে দাঁড় করিয়ে নির্বাচনটা ভালোভাবে করতে পারবে বলে আপনি মনে করেন? আপনি যেহেতু লোকাল গভর্নমেন্টও ছিলেন, বিভিন্ন সচিব মানে দায়িত্বে ছিলেন। অবশ্যই আমি মনে করি যে নির্বাচন ভালোভাবে করা সম্ভব এবং 90 দিনের মধ্যে করা সম্ভব। সেটা এখন ডেট নিয়ে যে আলোচনা হচ্ছে, এটা রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তারা ডিসাইড করবেন। এখন সেটা একটু সেই সেটে কি ছিল, আপনি 91 সালে জাস্টিস শাহাবুদ্দিন কাদেরকে পেয়েছেন, জেনারেল এরশাদের নিয়োগ করা লোকজনকে। এবং জেনারেল এরশাদের নিয়োগ করা একটা জায়গায় বলি, অন্যান্য জায়গা বাদ দেন, এই যে নির্বাচনের সাথে সরাসরি যুক্ত থাকে তো ম্যাজিস্ট্রেটরা। জেনারেল এরশাদ 82, 83 এবং 84 সালে, 84-85 সালে একবারেই বিসিএস অ্যাডমিন ক্যাডারে এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছেন 1650 জন অফিসার, তারাই ছিলেন। জেনারেল এরশাদের সময় যারা সেক্রেটারি ছিলেন তারাই ছিলেন। ডিসিএস, টিওনো এই পর্যায়ে কিছু রদবদল করেছে, কয়েকজন সেক্রেটারিকে হয়তো রদবদল করেছেন এবং তারপর নির্বাচন করা হয়েছে। নির্বাচনটাও যে বললাম না, গডের উপর নির্ভর করে, গড কি মেসেজ পাঠাবে সেইটার উপরেই আপনার প্রশাসন, পুলিশ সবাই এবং যারা কাজ করবেন সবাই কাজ করবেন। তার পাশাপাশি যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা হলো জনগণের সাপোর্ট, রাজনৈতিক দলের সাপোর্ট। রাজনৈতিক দল যারা নির্বাচন করবে তারা ভোট কেন্দ্রে যাবে, তারা ভোট কেন্দ্র পাহারা দিবে, কেন সবাই এই 12-14 লক্ষের লোকের মধ্যে সবাই যে একেবারে ভালো মানুষ এরকম নাও হতে পারে। সেই জন্য আমরা 96%, 95% বা 90% ভালো নির্বাচনের কথা বলি। আমি 100% কখনোই বলি না, এটা পৃথিবীর কোথাও সম্ভব হয় না। তো সেইখানে রাজনৈতিক দল যারা নির্বাচন করবেন, প্রতিনিধি প্রার্থী যারা নির্বাচন করবেন, তারা যদি একদম অ্যাক্টিভ থাকেন, সজাগ থাকেন এবং জনগণ যদি সজাগ থাকেন, তাহলে অবশ্যই একটা ভালো নির্বাচন করা যাবে। এবং ওই নেতৃত্বটাই দেওয়ার কাজ হলো অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এর আগে যারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন তারা সেই নেতৃত্বটা দিয়েছিলেন বলেই ভালো নির্বাচন হয়েছে। তার মানে এখানে ভালো নির্বাচন হওয়ার কোনো বাধা নাই। কিন্তু তারপর একটা প্রশ্ন করি যে আমাদের বাংলাদেশে তো একবারে নির্বাচন হয় সারা দেশে, এটা কি মানে ধাপে ধাপে করার কোনো করলে ভালো হয়, নাকি এটা কোনো ব্যাড, মানে এটা কোনো আবার সমস্যা? বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, বাংলাদেশের ভোটার অনেক বেশি, অবশ্যই 12 কোটি ভোটার। আপনি ধাপে ধাপে করতে পারেন, কোনো অসুবিধা নেই, ধাপে ধাপে করলেও ভালো হবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে। বাট কোশ্চেন হলো যে আপনি তো বিশ্বাস করেন না রে ভাই কাউরে। আপনি ধরেন যে, কেন উদাহরণ দিয়ে বলি, এখন আমি রংপুর ডিভিশনের নির্বাচন ধরেন 12 তারিখে করলাম, এই ব্যালট বাক্স বা ইভিএম মেশিন এগুলো কার তত্ত্বাবধানে থাকবে? আপনি বিশ্বাস করেন না। ভারতে এটা করা সম্ভব কেন? আমরা তো বিশ্বাস করি সরকার, না, ভারত অনেক সরকারকে বিশ্বাস করে, কিন্তু ওই যে প্রশাসককে বিশ্বাস করে না, বা রিটার্নিং অফিসারকে বিশ্বাস করে না, প্রিজাইডিং অফিসারকে বিশ্বাস করে না। সেই জন্য আমাদের দেশে এক ব্যক্তি এক ভোট চালু হওয়ার পর থেকেই নিয়মটা হচ্ছে যে সব কিছু প্রিজাইডিং অফিসার করবে, এবং প্রিজাইডিং অফিসার হলো সমস্ত কেন্দ্রের মানে দায়িত্বে, এবং উনি যা করবে সেটাই ফাইনাল। এরপরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কিছু করার থাকে না, উনি যদি একবার সাইন করে ডিক্লেয়ার করে দেয় ভোট, সেই জন্য ভোট হবে,
ভোটের বাক্স সকলের সামনে খোলা হবে। আপনি দেখছেন তো ভোট বাক্স খুলে সবাই মিলে বসে একটা যে টাকা গোনার মতো, ওই যে ইয়ার মাজার টাজার আছে না টাকা গুনে, ওরকম গুনতে থাকে। তো সবার সামনে এটা গণনা হবে এবং সবার সামনে এই রেজাল্টটা দিতে হবে। আমরা এটা থেকে অবশ্যই আরো উন্নত সিস্টেমে যেতে পারি। ইভিএম হলে তো আপনার কাউন্টিং এর কোনো সমস্যা নেই, আমি যদি ইভিএম মেশিনে করতে পারি। বাট ইভিএম মেশিন নিয়ে তো আমাদের অনেক আলোচনা, ইভিএম নিয়ে এটা হচ্ছে না, এখন আর হচ্ছে না। সুতরাং আপনার মানুষের আস্থা ওইভাবে তৈরি করতে পারে নাই আমরা। নুরুল আমিন ব্যাপারে আপনাকে দিয়ে আমরা শেষ করব। আপনি একই প্রশ্ন যে প্রশাসন, উনি বলেছেন 3 মাসের এর উদাহরণ আছে, যে প্রশাসন এখন আছে, মানে বারবার যেটা বলা হয় যে সাজানো 15 বছর ধরে শেখ হাসিনা যে প্রশাসন সাজিয়েছে, এই প্রশাসনকে দিয়ে বা পুলিশ প্রশাসনের তো একটা নড়বড়ে অবস্থা হয়ে গেছে, মানে শক্ত প্রশাসন দাঁড় করানো সম্ভব কিনা এবং সেই প্রশাসন দিয়ে আমরা আপনাদের প্রত্যাশিত নির্বাচন করা সম্ভব হবে আপনার দেশে? আমার এখানে একটু ভিন্ন মত আছে। 91 সালে নির্বাচন, যেটা তারপরে আমরা যে নির্বাচনগুলি দেখেছি, বিশেষ করে অল্প সময়ের মধ্যে, যেটা 91 সাল তো 90 দিনের মধ্যে খুব সম্ভবত করেছিল। তারপরে আমরা শুধু 111-এর সময় 2 বছরের জন্য এসেছে তত্ত্বাবধায়ক সরকার, যেটা কিন্তু ওই সময় কিন্তু আমার যে প্রশাসনটা যেভাবে ছিল ওভাবে কিন্তু নাই। আপনি দেখবেন ডিসি দেখেন, নির্বাচনে কিন্তু ডিসি বিশেষ ভূমিকা পালন করে, এসপি সাহেবরাও করে, ইভেন একটা ইলেকশনে তো আমরা দেখব পুলিশ অফিসাররা অনেক ভূমিকা পালন করছে, যেটা আমরা দেখব গণপ্রজাতন্ত্রের চিহ্ন হঠাৎ করে জড়িত হয়ে পড়ছিল রাতের যেটা ভোটটা হলো। তাই এই যে একটা প্রশাসনের যে অবস্থা, এই আমার মনে হয় এটার জন্য একটা হযবরল সৃষ্টি হয়েছিল। সেই ক্ষেত্রে এটাকে আনার জন্য বা সঠিক পথে আনার জন্য আমার মনে হয় কিছু সময়ের প্রয়োজন। এই সময়টা মানিয়ে না অনির্ধারিত বছরের পর বছর চলবে, সেটা হলে আবার গণতন্ত্র ব্যাহত হবে। তা আমার মনে হয় বর্তমানে যে পদ্ধতিতে গিয়েছে, আমরা বেশি আশা না করে আমার মনে হয় এইটুকু সময়ের মধ্যে দেখেন আপনি একটা সুন্দর নির্বাচন করতে পারে কিনা, ওই রকম পদক্ষেপ নিতে পারে কিনা, তাহলে আমরা খুশি হব যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি একটা সুন্দর নির্বাচন দিতে পারে, যেটা ইউনূস সাহেব বারবার বলছেন, এমন একটা সুন্দর নির্বাচন দেব যেন পৃথিবীর মানুষও তাকিয়ে থাকে, বাংলাদেশের মানুষ তো তাকিয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে যদি উনি ওইটা সাকসেসফুল হয় তাহলে সবাই খুশি হবে। কিন্তু সেখানে কিন্তু প্রশ্ন দেখা দিবে যে এই যে রাজনৈতিক দলগুলো যারা প্রকৃতপক্ষে নির্বাচনের সময় আবার ভোট কারচুপির দিকে অগ্রসর হবেন কিনা, অথবা তাদের অ্যাপয়েন্টেড অথবা প্রভাবিত অ্যাপয়েন্টেড যেটা বলবো ডিসি সাহেবরা, এসপি সাহেবরা কি ভূমিকা পালন করে, সেটার দিকে যাওয়া, যে এটা যে বলেন সেটার দিকে আমি জানি না। কিন্তু এই আন্দোলনের পরেও যদি কোনো রাজনৈতিক দল, বিশেষ করে সবার হাতে হাতে যখন মোবাইল ফোন থাকে, এই রাজনৈতিক দল যদি এরকম কোনো কিছু ভাবেন, সেটা আমার কতটা বোকামি হবে আমি তো আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তাহলে এই আন্দোলনের পরে আপনি কি বাস স্ট্যান্ড দখল দেখতেছেন না? এই আন্দোলনের পরে আপনি কি হাট বাজার দখল দেখতেছেন না? এই আন্দোলনের পরে কি আপনি বিভিন্ন অন্যায় অত্যাচার দেখতেছেন না? এই জন্য আমি বারবার বলতেছি যে রাজনৈতিক দলগুলোকে আগে নিজেদের যে শুদ্ধ যে অভিযানটা চালাতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম এই সরকার কঠোর কিছু স্টেটে কিন্তু কোয়ার্সিভ পাওয়ার আছে। যতই আমরা বলি কোয়ার্সিভ পাওয়ার যদি স্টেট ইউজ না করে তাহলে কিন্তু কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে পারে না। তাই আমার মনে হয় মৃদু একটা কোয়ার্সিভ পাওয়ার কখনো মৃদু হয় না। তো ওই রকম যদি ইউনূস সাহেব যেভাবে আগায়, আমার মনে হয় ওইটা কিছু অগ্রসর হতে হবে। সেটা তো আমাদের হতেই হবে। তো সরকারের যেটা আপনি ধরেন বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, লুট হয়েছে, বা কোনো একটা দখল হয়েছে, দায়িত্ব তো সরকারের। এটা আমি রাজনৈতিক দলকে তো দিতে পারবো না। সরকারের রাজনৈতিক দল তো ক্ষমতা নাই। অবশ্যই রাজনৈতিক দলের দায়িত্ব আছে, অবশ্যই রাজনৈতিক দলের দায়িত্ব আছে। কিন্তু একটা বড় রাজনৈতিক দল কিন্তু সব তৃণমূল পর্যায় পর্যন্ত কন্ট্রোল করাও তাদের জন্য ডিফিকাল্ট। তারাও সরকারকে ব্যবহার করবে, মানে সরকারি যে ওই যে আপনি যে পাওয়ারের কথা বলেন, যে পুলিশের পাওয়ার বা জুডিশিয়ারির পাওয়ার বা আইন ব্যবহার করতে হবে। আপনি ব্যবহার না করে, এটা এখানে একটা মজার জিনিস আছে যে আমার এইটা হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, রাজনৈতিক দলগুলো এখনো ঠিক মতো শুধরায় নাই, এইটা বলে কিন্তু আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে পারবো না। 22 ফেব্রুয়ারি নির্বাচন করতে হলে এখন থেকে সরকারকে তার
যে অবস্থান, তার যে কঠোরতা বা তার যে আইনের শাসন, এটা তাকে করতে হবে। উনি যদি এটা করতে না পারেন তাহলে কিন্তু এই দেশে কোনো নির্বাচন হবে না, এবং সেই নির্বাচন ভালো ফলাফল বয়ে আনবে না। এর দায়িত্ব কিন্তু তখন ডক্টর ইউনূসকে নিতে হবে, কারণ ওই যে এক ব্যক্তি। যে আবু আলম শহীদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।